শিনজে আর তেইউল মিলে কুইক ফায়ারিং প্র্যাকটিস করতে আসে। প্র্যাকটিস শেষে শিনজে তাকে বলে সে এসব কেন করছে, চাইলেই তো সে হেডকোয়ার্টারে কাজ করতে পারত। তেইউল বলে তাকে আরো দক্ষ হতে হবে, সাথে তার প্রমোশনেরও প্রয়োজন আছে। এমন সময় তার ফোনে চিফের কল আসে। এবার তারা দুজন মিলে এক মার্ডার ইনভেস্টিগেশনে আসে। দেখা যায় মেয়েটা রূপচর্চা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর হঠাৎই তার উপর হামলা হয়। একবারই তাকে মেরে ফেলা হয়েছে, তবে যে কাজটা করেছে সে ছুরিটা আবার ধুয়ে এখানেই ছেড়ে গেছে। তেইউল মেয়েটার রুমমেটের সাথে কথা বলে এবং সে তাকে থানায় যেতে বলে তার কাছ থেকে স্টেটমেন্ট নিতে হবে। এসব শুনে তো মেয়েটার কাঁপাকাঁপি শুরু হয়। তেইউল তার থেকে ভিকটিমের বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারে। আসলে তারা দুজন এক হোস্টেলেই থাকতো, তারা রুমমেট। তবে যখন মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসতো সে অন্য একটা স্টোরে চলে যেত। এমনিতেই ইদানিং সে অডিশন দেওয়াতে ব্যস্ত, তাই সে স্টোরে এসে স্ক্রিপ্ট পড়তো এবং সে মেয়েটার বয়ফ্রেন্ডের আইডি তেইউলকে দেখায়, যার নাম পার্ক জঙ্গু। এসবে তেইউল তাকে ধন্যবাদ জানিয়ে বলে কিছুদিনের জন্য সে যেন শহর থেকে কোথাও না যায়। তার দেয়া স্টেটমেন্ট অনুযায়ী শিনজে সেই স্টোরে খোঁজ নিতে আসে এবং এখান থেকে জানতে পারে মেয়েটা সত্যি এই স্টোরে আসতো এবং সেই স্ক্রিপ্ট পড়তো। শিনজে চলে যাওয়ার সময় আমরা তার পিছনে লিরিমের ড্রাইভারকে দেখতে পাই। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে দাদির সন্দেহ হচ্ছে তার মহলে এমন কেউ তো আছে যে তাদের তথ্য অন্য কোথাও ফাঁস করছে। কেউ তো এমন আছে যে নিশ্চয়ই তাদের ভালো চায় না। তাই সে তার এক বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে এই দায়িত্ব দেয় এবং সে খোঁজ করতে বলে 11 নভেম্বর থেকে মহলে কে কে এসেছে, আর এই ব্যাপারে সে যেন আর কাউকে কিছু না বলে। ভেতরে আর্টিস্ট রং তুলি দিয়ে রাজামশাইয়ের ছবি আর্ট করছিল। কিছুটা সময় পর সেক্রেটারি মো তার কাছে খবর নিয়ে আসে চায়নার ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসিডার মহলে এসেছে। তারা রাজার খুব প্রশংসা করে বলে সে জাপানের বিরুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। এসবে তারা খুব খুশি হয়েছে। তাই নতুন বছর থেকে কোরিয়া সাম্রাজ্যের যে কেউ চায়নার যে কোনো প্রান্তে ঘুরতে পারবে, এতে কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে না। এসবে রাজা খুব খুশি হয়ে বলে তাদের এই পুরস্কার সবসময়ের জন্য ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। মিটিং শেষে লিগন তার পোশাক পরিবর্তন করে ম্যাক্সিমাসের সাথে দেখা করতে আসে। ডক্টরকে বলে সে যেন ম্যাক্সিমাসের খেয়াল রাখে, কিছুদিনের জন্য সে বাইরে যাচ্ছে। আর ম্যাক্সিমাসকে বলে সে যেন শেষবারের মতো তাকে ওই বাসঝোপে পৌঁছে দেয়। এই কথায় ম্যাক্সিমাস এত রাগান্বিত হলে বলে, আরে আরে এত রাগ দেখাচ্ছ কেন, এটুকু তো করতেই পারো তুমি আমার জন্য। লিগন চলে যাওয়ার সময় এখানকার এক কর্মচারী লিগনকে অদ্ভুত ভাবে দেখছিল। অন্যদিকে রিপাবলিক অফ কোরিয়াতে তেইউল নারীর কফি শপে আসে। নারীকে দেখে সে খুবই অবাক হয়, কারণ সে চুলগুলো এতটা ছোট বানিয়েছে তাকে দেখতে ওই দুনিয়ার সং এর মতো দেখা যাচ্ছে। তার এমন অদ্ভুত চাহনি দেখে নারী বলে, এ কি, আমায় খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে? হ্যাঁ। এবার সে তেইউলের কাছে জানতে চায় আজকাল তাকে এত কম দেখা যাচ্ছে কেন, সে কি অন্য কোথাও ভালো ক্যাফে পেয়ে গেছে নাকি তার ক্যাফে আসা বন্ধ করে দিয়েছে? তেইউল বলে আসলে এরকম কিছুই না, আসলে সে একটু জীবন থেকে বিরতি নিয়েছিল। এরপর বলে, আচ্ছা নারী বলো তো, ভাবো আমাদের এই দুনিয়ার মতো আরো একটা দুনিয়া আছে এবং সেখানে তোমার মতো আরো একজন আছে। ধরো হঠাৎ একদিন সে তোমার সামনে চলে আসলো, তখন তুমি কি করবে? নারী বলে, আচ্ছা তাহলে কি তাকে আমার মেরে ফেলা উচিত? তেইউল তার মুখে এই কথাটা শুনে খুব অবাক হয়ে জানতে চায় সে এমনটা কেন বলছে। নারী বলে, দেখো এটাই আসলে কুদরতের নিয়ম, কারণ পৃথিবীতে ব্যালেন্স হওয়াটা অনেক জরুরি। একটা জিনিসের জায়গায় যখন দুটো হয়ে যায় তখন ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল দেখো আমার এই ক্যাফেটা এখানে, যদি সামনে আরো একটা ক্যাফে থাকে আমার ক্যাফেটা নিশ্চয়ই চলবে না। এর মানে আমি নিশ্চয়ই চাইবো না সেই ক্যাফেটা এখানে থাকুক। আর এই জন্যই তো নাসা এলিয়েনদের অস্তিত্ব মানুষদের থেকে লুকিয়েছে, তা না হলে কি বা প্রয়োজন ছিল এসব হাইড করার? তাই তোমার কথা মতো যদি সত্যি এমন দুই দুনিয়া থাকে আর সত্যিই যদি একরকম দেখতে মানুষেরা থাকে, তাহলে এটা খুব বিপজ্জনক। তাদের দেখা হলে একে অপরকে ধ্বংস করবেই, আর আমরা মরতে চাই না নিশ্চয়ই। নারীর মুখে এই কথাগুলো শুনে তেইউল এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার চোখের সামনে ভেসে আসে সেই চেনা ফেসগুলো, যারা দেখতে একই রকম কিন্তু তারা অন্য একটা দুনিয়াতে আছে। এমন সময় কিংডম অফ কোরিয়াতে প্রাইম মিনিস্টার কু চানাচুর খেতে খেতে কাজ করছিল। হঠাৎ তার সামনে থাকা স্ক্রিনে তারই মতো দেখতে আরো একজনের রিফ্লেকশন দেখে সে চমকে ওঠে। কু ভয় পেয়ে যায়, সে এদিক সেদিক দেখতে থাকে, এটা কি সত্যি ছিল? এদিকে লিগন সেই বাসঝোপে চলে আসে, তবে তার সামনেই ইয়ং দাঁড়িয়ে ছিল। লিগন বলে, আচ্ছা তাহলে তুমি এখানে, এজন্যই তো আমি ভাবছি আজ এত সহজে মহল থেকে কিভাবে চলে আসলাম। তাকে পথ ছাড়তে বলা ইয়ং বলে, রাজা খুব বিপদে আছে, স্পেশালি সেই মেয়েটার জন্য, যাকে সে অতিথি বানিয়ে মহলে নিয়ে এসেছিল। সেই মেয়েটার নাম আসলে লুনা। না সে কোনো লেফটেন্যান্ট,
না তার নাম জং তেইউল। লিগন বলে নিশ্চয়ই ইয়ং এর কোথাও ভুল হচ্ছে। ইয়ং বলে তার একদমই ভুল হচ্ছে না, কারণ সে মেয়েটার সম্পর্কে যথেষ্ট রিসার্চ করেছে। মেয়েটা চুরি, বাটপাড়ি, পকেট মার আরো যত রকম খারাপ কাজ আছে সবকিছুতে জড়িত। ইনফ্যাক্ট এই শহরের প্রভাবশালী লোক থেকে শুরু করে পুলিশরা পর্যন্ত তার পিছে পড়ে আছে। তার মতে রাজা শুধু শুধু মেয়েটার পিছনে সময় নষ্ট করছে। লিগন বলে তাদের দুজনের মধ্যেই আসমান জমিন তফাত। যদি ইয়ং এর বলা কথাগুলো সত্যি হয়ে থাকে, এর মানে নিশ্চয়ই তেইউলের সমান্তরাল রূপ রয়েছে, আর সে এই কিংডম অফ কোরিয়াতেই আছে। তবে ইয়ং তার কোনো কথাই শুনতে চায় না, সে তাকে যেতে দেবে না। ইয়ং বলে যদি সে এরপরও এখান থেকে যেতে চায় তাহলে ইয়ংকে মেরেই এখান থেকে সরতে হবে, আর তা না হলে সে যেন তাকে ওর সাথে নিয়ে যায়। এ কথায় লিগন বলে তো চলো আমার সাথে, তোমার ভ্যাকেশন এনজয় করো। এমন সময় তার ফোনে একটা টেক্সট আসে। কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয়েছে ইয়ং যেন তার ছুটি উপভোগ করে। অর্থাৎ লিগন এখানে আসার আগেই তাকে মহলে না দেখে সে বুঝতে পেরেছিল, আর সে তার জন্য ছুটি নিয়ে এসেছে। সাথে সে দাদিমাকেও চিরকুটের মাধ্যমে বলে দিয়েছে সে অন্য দুনিয়াতে যাচ্ছে এবং তার সাথে ক্যাপ্টেন ইয়ং আছে। দাদিমা যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে, আর সে যেন মহলের খেয়াল রাখে। এবার প্রাচীর উন্মোচন হতে শুরু করে। এসব দেখে ইয়ং ঘাবড়ে যায়। লিগন তাকে ভয় পেতে বারণ করে কেবল তো মাত্র শুরু, তারা এখন এই দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যাবে। অন্যদিকে লিরিমের কাছে রিপাবলিক অফ কোরিয়া থেকে এক প্রভাবশালী বাবা আর তার ছেলে এসেছে। অনেক আগে থেকেই চেয়ারম্যানের ছেলের সাথে লিরিমের এক চুক্তি ছিল। চেয়ারম্যানের ছেলে প্রচন্ড লোভী এবং সে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চায়। তার বাবার প্রতিরূপ লিরিমের কাছে মাথা নত করায় সে খুব রেগে যায়। এমন সময় আবারও সময় থেমে যায়। লিরিম বুঝতে পারে তার ভাতিজা লিগন সেই প্রাচীর আবারও পার করেছে। তবে সে বুঝে উঠতে পারছে না লিগন কেন বারবার এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যাতায়াত করছে। সবকিছু স্বাভাবিক হতেই পিছন থেকে তার ড্রাইভার চেয়ারম্যানের ছেলের প্রতিরূপকে নিয়ে আসে। ছেলেটা তাকে দেখে এক মুহূর্তের জন্য চমকে যায়। লিরিম তার বাবাকে বলে উত্তরাধিকারী হিসেবে সমস্ত সম্পত্তি তার নকল ছেলেকে নয়, বরঞ্চ তার আসল ছেলেকে দেওয়া উচিত। ছেলেটা কিছুই বুঝে উঠতে পারছে না তারা আসলে কি করার চেষ্টা করছে। এমন সময় ড্রাইভার এসে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর তার প্রতিরূপকে দিয়ে নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়। লিরিম এভাবেই রিপাবলিক অফ কোরিয়ার এইচজি গ্রুপের আসল ছেলেকে মেরে তার প্রতিরূপকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে দেয়। রাতে তেইউল অফিসে কাজ করছিল, তবে সে কোনোভাবেই মন বসাতে পারছে না, তার শুধু লিগনের কথাই মনে পড়ছে। এর ওই ধারাবাহিকতায় সে ওই দুনিয়া নিয়ে সার্চ করতে করতে অদ্ভুত একটা প্রমাণ পেয়ে যায়, যেখানে ছিল শুধুমাত্র একটা ভয়েস মেসেজ। অফিস শেষে তেইউল বাড়ি ফিরতেই দেখে লিগন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে খুব খুশি হয়। কাছে আসতেই লিগন জানতে চায় সে কি ভালো আছে আর সে কি তার জন্য অপেক্ষা করেছে। তেইউল বলে হ্যাঁ। লিগন বলে সে মনে করেছিল তেইউল হয়তো আর তাকে দেখতেই চাইবে না। এই কথায় তেইউল দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর ভেতরে আসতেই দেখে লিগন ওই দুনিয়া থেকে ক্যাপ্টেন ইয়ংকেও নিয়ে এসেছে। এসবে তেইউল লিগনকে খুব কথা শোনায় সে এমনটা কেন করেছে। সে কি জানে এর জন্য কত বড় সমস্যা হতে পারে। এমন সময় উনসাব বাহির থেকে গান গাইতে গাইতে আসে। ও কিং আর্থার চলে এসেছে। ভেতরে আসতেই একজন আরেকজনকে দেখে একদম চমকে যায়। তাদেরকে এমন স্ট্যাচু হয়ে যেতে দেখে লিগন সামনে এসে বলে দেখো আমি তোমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি, জানি তোমরা একে অপরকে এর আগে দেখোনি। এ হচ্ছে আমার অটুট তলোয়ার ক্যাপ্টেন ইয়ং, আর এ হচ্ছে পুলিশের এক গার্ড। এটুকু বলতেই উনসাব সেন্সলেস হয়ে যায়। তেইউল চিন্তিত হয়ে পড়ে যদি উনসাবের কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মা তেইউলকে ছাড়বে না। তেইউলকে দেখে রাখার কথা বলে তারা সবাই বুসান ঘুরতে গিয়েছে। তেইউল খুবই প্যানিক শুরু করে। সে উনসাবকে জাগানোর জন্য তার গালে ওড়াধরা চড়াতে শুরু করে। আউ তেইউল, আমি এখন দেখলাম আমার মতো একজনকে। ওয়াও, দেখো এখনো সামনে দাঁড়িয়ে আছে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সে নিজেও খুব অবাক হয়। তেইউল তাকে বলে এসব কিছুই না, এসব আসলে অন্য একটা দুনিয়ার মতো। সে তাকে পরে বুঝিয়ে বলবে। উনসাব তার কাছে এসে বলে ও দেখতে একদম আমার মতো। আচ্ছা এটা কি আমি? এই কে তুমি? ইয়ং বলে তুমি কে? কোথাও বলে। উনসাব কান্না করতে করতে বলে আমার জানাও ছিল না আমি এত হ্যান্ডসাম। ইয়ং জানতে চায় কেন তার জানা ছিল না, আশপাশের লোকেরা কি কখনো তাকে বলেনি? উনসাব বলে তুমি আমায় বলনি কেন? তার এমন পাগলামি করতে দেখে লিগন খুব মজা পায়। উনসাব এবার সবটা বুঝতে পেরে বলে এর মানে যা কথাবার্তা হয়েছিল সবকিছু সত্যি ছিল।
এর মানে কিংডম অফ কোরিয়া নামে একটা রাজ্য আছে, আর আমাদের কিং আর্থার সত্যিকারের রাজা। ও ওয়াও। আর তুমি হচ্ছে বডিগার্ড না, রাজার বডিগার্ড? ইয়ং বলে একদমই না। ও আচ্ছা, তাহলে তুমি মিলিটারিতে আছো? ওনসাব জানতে চাই কেন, তাদের ওখানে কি মিলিটারি নেই? ইয়ং বলে আমাদের দুনিয়া সবাই ইচ্ছা করে ভর্তি হয়। কি বললে? তোমাদের ওখানে স্বেচ্ছায় ভর্তি হয়, জোর জবরদস্তি হয় না? এই বলে সে আবারও সেন্সলেস হয়ে যায়। তেইউল বলে তাদের ওনসাবের বাড়ি যাওয়াটাই সব থেকে ভালো হবে, কারণ তার বাড়িতে কেউ নেই। ওনসাবের বাড়িতে আসতে না আসতে ইয়ং সব জায়গায় সার্চ করতে শুরু করে। ওনসাব দেখে জানতে চায় সে এসব কি করছে। লিগন বলে সিকিউরিটি চেক, এটাই ওর কাজ। ইয়ং জানায় সবকিছু একদম ঠিকঠাক আছে। ওনসাব মজা মেরে বলে ও বাহ ভাই, তুমি তো দেখছি খুব প্রফেশনাল। ইয়ং বলে কাশ তুমিও একটু প্রফেশনাল হতে। ওনসাব বলে আবে কোনো ধারণা আছে আমার সম্পর্কে তোর? যদি আমি না থাকতাম না, তোর এই রাজা কোনোভাবেই তোর দুনিয়াতে যাইতে পারতো না, জানা আছে তোর এই কথা? আমি হচ্ছি ওর অটুট তলোয়ার, বুঝলি? ইয়ং তার দিকে এমন ভাবে তাকালে লিগন বলে হ্যাঁ, এমনটা বলা যেতে পারে। ওনসাব তার কাছে এসে বলে সে তার স্বপ্নের লিস্টে 63 নাম্বার স্বপ্ন যোগ করেছে। তার স্বপ্নটা হচ্ছে পরবর্তী জন্মে সে কিং আর্থারের দুনিয়ায় একজন নাগরিক হিসেবে জন্মাতে চায়। তবে লিগন তার অনুমতি দেয় না। লিগন কথার সুর পাল্টে খাবার দাবারের কথা বলে হাফ এন্ড হাফ অর্ডার করলে কেমন হয়? ও ইয়ং, তোমার তো ট্রাই করা উচিত। এই কথায় ওনসাব বলে হাবে সালা পাগল নাকি, এই সময় কে চিকেন খাবে? এই কথায় ইয়ং রেগে তার দিকে পিস্তল তাক করে। যদি জীবনের পরোয়া করে থাকিস তো ভালোভাবে কথা বল। এমন সময় তেইউল এসে তাদেরকে থামায়। সে দুজনকে বসিয়ে অনেক নিয়ম কানুন তৈরি করে, কারণ যতদিন না তারা থাকার মতো জায়গা খুঁজে পাচ্ছে তাদের দুজনকে ওনসাবের বাড়িতেই থাকতে হবে। তাই একজন সকালে বের হবে, একজন বিকেলে বের হবে। তবে তাদের দুজনের মধ্যে কেউই রাজি হচ্ছিল না। ইয়ং বলে তাহলে কি মরতে চাও দুজনই না? ইয়ং বলে যেহেতু একরকম দেখা যাওয়াটাই সব থেকে বড় সমস্যা, তাহলে একজনকে মেরে ফেললেই তো হয়। সবাই এভাবে ওনসাবের দিকে তাকালে ওনসাব তো রেগে বলে ও হো, আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম খুব সহজে সবকিছু মেটমাট হয়ে যাবে। সালা ভূতের বাচ্চা না, এইভাবে তোরা শুধরাবি না। সে ফাইট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তেইউল দাঁড়িয়ে বলে ওনসাব তোমার জন্য আমি কিছু ফ্রুট নিয়ে এসেছি, সেগুলো খেয়ে নিও কেমন? আর হ্যাঁ, ঘর থেকে বের হো না, আর আমার রাজা বাবু তুমি আমার সাথে চলো। ইয়ং তো আবারও রেগে যায়। রাজাকে এমন শান্ত দেখে সে জানতে চায় আচ্ছা এরা কি এখানে তার সাথে এভাবেই বিহেভ করে? লিগন বলে হ্যাঁ, এরা তো আমাকে এই মিস্টার এসব বলে ডাকে। যাওয়ার আগে লিগন তাকে বলে যায় সে যেন উনসাবকে না মারে, কারণ সে সরকারি কর্মকর্তা। ইয়ং ছবিতে তার সাথে এই বাচ্চাগুলোকে দেখে জানতে চায় সে কি বিবাহিত, আর এগুলো কি তার বাচ্চা কাচ্চা? উনসাব বলে আরে বেটা, এগুলো আমার ভাই বোন। কেন, তোমার কি ভাই বোন নাই? ইয়ং বলে সে একমাত্র ছেলে। ও একমাত্র ছেলে, মনে তো হচ্ছে তোমার মা বাবা খুব একটা টাইম পেত না। ইয়ং বলে এমনটা নয়, তার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল। এই কথায় উনসাব ইমোশনাল হয়ে বলে ও ভাই বুকে আসো, ভাই বুকে আসো। ইয়ং বন্দুক তাক করতে লাগলে উনসাব বলে আরে ভাই, জ্বরে ধরার কথা বললে আবার কে মারতে চায়? সালা খবিস, তোর যে গার্লফ্রেন্ড নেই এটা তো শিওর। ইয়ং জানতে চায় তার আছে? উনসাব বলে আমার বয়ফ্রেন্ড আছে। কি? হ্যাঁ, কেমন লাগলো মজা? এমনিতে তুমি অনেক হট আছো। আচ্ছা বাদ দাও, খাবার খাবে? ইয়ং বলে আমি দুশ্মনদের এখানে এসে তো খাবার খাওয়ার মতো বোকামি করতে পারি না। উনসাব বলে ও হো। আচ্ছা ভাই একটা কথা বলতো, এখানে কি সিনেমার ডায়লগ চলতেছে নাকি? সব কথা একদম গম্ভীর ভাবে ও। আর এই ডায়লগ বাজে তো আমিও করতে পারি। হেই বডিগার্ড, নুডলস খাবে নাকি? ইয়ং রেগে বলে আজ পর্যন্ত জীবনে ভালোটা কাজ করেছো? আর আমি এটা বুঝতে পারছি না কেউ জীবনের স্বপ্নের লিস্ট কিভাবে বানাতে পারে। আর হ্যাঁ বলো ভাই, আজ অব্দি তোমার কোনো স্বপ্ন সত্যি হয়েছে? বলে সত্যি হতে যাচ্ছে, আর মাত্র 2 দিন পর আমি সিভিলিয়ান হয়ে যাব। ইয়ং বলে ওহো, সিভিলিয়ান না তো একটা নিকাম্মা হয়ে যাবে যে দেশের কোনো কাজেই আসবে না। ধ্যাৎ সালা বডিগার্ড। মানতেছি যে তোকে দেখতে শুনতে ভাল লাগে ভাই, বডি ভালো তো একটু কথাবার্তাও ভালোভাবে বলার চেষ্টা কর। দেখ যদি আমার রাগ ওঠে তোকে ইচ্ছা মতো মারবো। বডিগার্ড। তার এমন বোকাশোকা আচরণ দেখে ইয়ং একদম পাগল হয়ে যাচ্ছিল। এদিকে তেইউল লিগনকে নিয়ে এক রেস্টুরেন্টে আসে। লিগন তার মতো সেই এমএসডি ওয়ালা ড্রিঙ্ক বানিয়ে খাচ্ছিল এবং তাকেও ট্রাই করতে বলে। তেইউল ট্রাই করে বলে ওয়াও, এটা অনেকটাই আমারটার কাছাকাছি হয়েছে, অনেকটাই। দেখা যায় তেইউল তার জন্য অনেকগুলো চিকেন ফ্রাই অর্ডার করেছে। চেকে দেওয়ার কথা বললে লিগন বলে আর চাকতে হবে না। সে তার হাতটা ধরে নেয়। তেইউল বলে আর বাবা কি করছো, আমার হাতটা ছাড়ো না, আমাকেও একটু খেতে দাও। খাবার শেষে তেইউল তাকে একটা ফোন দিয়ে বলে 12 মাসের কিস্তিতে সে এটা কিনেছে, কারণ তার মতো তো খাজানার
আর তার কাছে নেই, আর তার মধ্যে এটা দিয়ে তার কাজ চলে যাবে। যে কোনো প্রবলেমে সে যেন তাকে কল করে। লিগন ফোনটা উঠিয়ে তার সামনে বসেই তাকে কল করে খুব রোমান্টিক কথা বলে। সে বলে, আমি সবসময় চাইতাম তোমাকে কল করে কেমন আছো, কোথায় আছো, কি পড়েছো, কি খেয়েছো এসব জানতে। তেইউল তাকে এমন রোমান্টিক কথাবার্তা বলতে দেখে ফোনটা কেটে দেয়। তেইউল সানগ্লাসটা পরে নিয়ে বলে খাবার শেষে তারা একটা জায়গাতে যাবে, যে জায়গাটাতে অনেক দিন যাবৎ সে যাওয়ার কথা ভাবছে। লিগন বলে, তুমি এভাবে কথা বলো না তো, তোমার এইসব কথা আমাকে নার্ভাস করে দেয়। এবার আমাদের তেইউল মামুনি লিগন মামাকে নিয়ে চলে আসে সেই পুতুলওয়ালা ব্যাটার দোকানে, যে ব্যাটা লিগনকে ঠকাইয়া দিছিল, অনেকগুলো টাকা মারছিল। সালাউদ্দিন ভাই তার সাথে এই সুন্দরী মাইয়াকে দেখে বলে, ওহো আজকে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছেন, অনেক ভালো, বলুন কয়টা গুলি দিব। দেখুন আপনাদের জন্য একটা অফার আছে, যদি আপনারা 7টা গুলিতে নিশানা থ্রো করতে পারেন তাহলে আপনাদের জন্য এই বড় পুতুলটা ফ্রি। তো এবার বলুন কতগুলো গুলি দিব আপনাদের? 7টা নিশানার জন্য 7টা গুলি যথেষ্ট। এবার তাকে এভাবে নিশানা থ্রো করে শুট করতে দেখে আমাদের লিগন মামার সাথে সাথে পুতুলওয়ালা আঙ্কেল অর্থাৎ সোলোমন ভাই অবাক হয়ে একদম মুক্তাবাগদা হয়ে যায়। ওয়াও, এটা কে? তারা তো জানে না আমাদের মামনি হচ্ছে একজন লেফটেন্যান্ট। ও মাই গড। তো এবার আমাদের সোলোমন ভাই আর তাদেরকে ঠকাতে পারে না, পুতুলটা দিয়ে দিতে হয়। তারা দুজন মিলে পুতুলটা নিয়ে ট্যাং ট্যাং করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। লিগনের মনে হচ্ছে এরকম চশমা পরে সে কিভাবে নিশানা থ্রো করতে পারে, এর মানে তেইউল চালাকি করেছে। তেইউল বলে, আচ্ছা এরকমটা মনে হচ্ছে, যদি তুমি আমার চালাকি ধরতে পারো তাহলে তোমাকে আমি চা বিস্কুট খাওয়াবো, যাও। এই কথাই লিগনের মনে পড়ে সেই চা আর বিস্কুট সিনজি তাকে বলেছিল তাদের সম্পর্কে চা আর বিস্কুটের মতো। লিগন বলে, কি বললে? বিস্কুট? আচ্ছা তোমরা সবাই বিস্কুট বলো না, আমায় বলো তো ওই সম্পর্কটার মানে কি? চা আর বিস্কুটের মতো, এটার মানে কি? তেইউল তাকে বোঝায় চা আর বিস্কুট একে অপরের পরিপূরক। এই কথায় লিগন এক অদ্ভুত রিয়েক্ট করে বলে, দেখো তুমি ওর পক্ষ কেন নিচ্ছ? তেইউল বলে, আরে আমি কার পক্ষ নিচ্ছি? লিগন বলে, দেখো আমিও বিস্কুট, তুমি আমার সাথে চলো। সে তার হাত ধরে চলতে লাগলে তেইউল তাকে থামিয়ে বলে, দেখো এরকমটা করো না, আমার জানা নেই তোমার সাথে আবার কবে দেখা হবে। এই বলে সে তার হাতটা কাঁধের উপরে দিয়ে সুন্দর করে হাঁটতে থাকে। এতে তো লিগন মামা খুব খুশি হয়, মনে মনে বলে, আমার জঙ্গু মঙ্গু, ও আমার জঙ্গু তঙ্গু মঙ্গু। হাঁটতে হাঁটতে হঠাৎ তেইউল বলে সে তার থেকে একটা কথা জানতে চায়। অনেকটা সময় যাবৎ বলবে ভাবছে, সে অনেক অপেক্ষা করেছে। লিগন জানতে চায়, কি হয়েছে? তোমায় কেউ ভয় দেখিয়েছে, থ্রেট করেছে? তেইউল উত্তর না করে বলে, এর মানে এরকমটা হওয়ার সম্ভাবনা আছে, আর এই জন্যই তুমি এখানে এসেছো। লিগন কিছুই বুঝতে পারে না সে আসলে কি বলতে চাচ্ছে। এবার তেইউল সেই মেসেজটার কথা বলে। সে তার কাছে জানতে চায় তার দুনিয়াতে কি ডোম বা কে স্টেডিয়াম নামের কোনো জায়গা আছে যেখানে 16,890টা সিট আছে। এই কথায় লিগন অবাক হয়ে বলে, তুমি এসব কিভাবে জানো? এবার তেইউল তাকে বাড়িতে নিয়ে আসে এবং সেই মেসেজটা শোনায়। আসলে লিগনের সাথে দেখা হওয়ার আগে থেকেই তেইউল আর শিনজে মিলে এই কেসটা নিয়ে কাজ করছিল। তবে ইনভেস্টিগেশন করতে গিয়ে সে এমন কিছু পেয়েছে যা সত্যিই খুব অদ্ভুত। ক্রাইমটা শুধু তার দুনিয়াতেই নয়, বরঞ্চ লিগনের দুনিয়ার সাথেও কানেক্টেড। অর্থাৎ যে এই অপরাধটা করেছে দুই দুনিয়াতেই তার অবস্থান রয়েছে। তার এতটুকু বলাতে লিগন সবটা বুঝতে পারে এটা লিরিম ছাড়া অন্য কারো কাজ নয়, কারণ তারই কাজ হচ্ছে এই দুনিয়া থেকে মানুষদেরকে মেরে ওই দুনিয়াতে ট্রান্সফার করা, ওই দুনিয়ার মানুষকে এই দুনিয়াতে ট্রান্সফার করা। তাই লিগন তেইউলকে সবটা বুঝিয়ে বলে এবং সে লিরিমের ডেথ সার্টিফিকেটটাও তাকে দিয়ে দেয়। এসব দেখে তেইউলও বুঝতে পারে লিরিম বেঁচে আছে আর সে তার প্রতিরূপকেই মেরে ফেলেছে। তাই এই কেসটার গোড়ায় পৌঁছাতে হলে তাদেরকে লিরিমকে খুঁজে বের করতে হবে এবং তাদের জানতে হবে গত 24 বছরে লিরিম কি করেছে। তেইউলের কথা মতো লিগনও তাকে যথেষ্ট সাহায্য করবে। লিগন চলে যাওয়ার সময় তেইউল তার কাছে জানতে চায় সে তার দুনিয়াতে নারী উনসাব মহলের কর্মচারী প্রত্যেকের সমান্তরাল রূপ দেখেছে, তাহলে কি তোমার দুনিয়াতে আমার মতো কেউ আছে? কিংডম অফ কোরিয়াতে দাদি নোয়া রাজা লির সাথে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে কথা বলছিল। সে খুবই আফসোস করছে কারণ আজ থেকে 24 বছর আগে লিরিমের অস্তিত্ব এই পবিত্র জায়গাটাতে বিসর্জন করেছিল। এসব ভেবে তার খুবই দুঃখ হচ্ছে লিরিমের মতো একজন গাদ্দারের অস্তিত্ব এখানে বিসর্জন করেছে। তাকে এমন আফসোস করতে দেখে লি তাকে সবটা বলে দেয়। সেদিন লিরিমের যেই মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটা লিরিমের কোনো বডি ছিল না, অর্থাৎ সেই বডিটা ছিল লিরিমের প্রতিরূপ, যে দেখতে অবিকল লিরিমের মতোই ছিল। ভয়ানক বিষয় তো এটাই, গাদ্দার লিরিম এখনো বেঁচে আছে এবং সে লিগনকেও এই কথাটা বলে দিয়েছে। এসব শুনে দাদি নোয়া একদম চমকে ওঠে। অন্যদিকে লিগন ইয়ংকে নিয়ে এক হোটেলে আসে। ইয়ং জানতে চায় তারা এখান থেকে কবে যাবে, আর সে তাকে কোন জায়গাতে নিয়ে এসেছে সে কিছুই বুঝতে পারছে না। লিগন বলে আজ রাতে সে চলে যাবে, কিন্তু ইয়ংকে এখানেই থাকতে হবে। ইয়ং জানতে চায় সে তাকে এখানে কেন রেখে যাচ্ছে। লিগন বলে একজন মানুষ আছে যে এখানকার না কিন্তু এখানে মিশে গেছে। তার মতে লিরিম রিপাবলিক অফ কোরিয়াতে জীবনযাপন করছে।
সে ইয়ংকে উদাহরণ হিসেবে বোঝায়, যেমন সে আর উনসাপ, লুনা আর জং তেইউল, তাদের একে অপরের চেহারা একই রকম, কিন্তু তারা ভিন্ন দুই দুনিয়াতে জীবনযাপন করছে। তার বলা প্রতিটা কথা ইয়ংয়ের কাছে অদ্ভুত মনে হতে থাকে, কিন্তু সে তবুও বলে, আমি বিশ্বাস করছি রাজা সাহেব, আপনার কথাগুলো সত্যি। কিন্তু সাথে সাথেই সময় থেমে যায়। লিগন দ্রুত প্রমাণ হিসেবে কাগজে লিখে সেটা তার পকেটে ভরে দেয়। আবারও সবকিছু ঠিক হলে সে বলে, আমাদের কাছে একটা জিনিস আছে যার এক টুকরো আমার কাছে, অন্যটা লিরিমের কাছে, যার সাহায্যে সে দুই দুনিয়াতেই পারাপার করতে পারে। তবে কিংডম অফ কোরিয়াতে লিরিমকে মারার জন্য অনেক লোক আছে, কিন্তু এখানে কেউ নেই। এবং লিগন তাকে এটাও বলে, যখন কেউ সেই প্রাচীর পার করে কিছুক্ষণের জন্য সময় থেমে যায়। এই কথাগুলো ইয়ংয়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাছে প্রমাণ চাইলে লিগন তার পকেটে হাত দিতে বলে। ইয়ং কাগজে লেখা দেখে, এই প্রমাণটা কি যথেষ্ট? এবার ইয়ং নিজেও অবাক হয়ে যায়। লিরিম ঠিকই জানে সে মহল ত্যাগ করেছে, কিন্তু সে জানে না লিরিম এখন কোথায় আছে। তাই সে কিংডম অফ কোরিয়াতে যাচ্ছে এবং ইয়ংকে সে আদেশ করে লিরিমকে দেখা মাত্রই সে যেন তাকে মেরে ফেলে। এদিকে তেইউলও জানতে পারে লি সং যে 24 বছর আগে মারা গিয়েছে, আর তার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে আর ভাতিজা পানিতে ডুবে মরেছে, এবং লি সং যে জন্মগতভাবেই পঙ্গু ছিল। তেইউল ছোট্ট জিহুনের ছবিটা দেখতেই বুঝতে পারে এর মানে লিগন এই দুনিয়াতেও ছিল। অন্যদিকে কিংডম অফ কোরিয়ার ডিটেকটিভ ক্যাপ্টেন ইয়ং এর ফোন বন্ধ পাওয়ায় সে তাকে এক ভয়েস মেসেজ ড্রপ করে, যেখানে সে বলে কয়েকদিন আগে সে যেই ফিঙ্গারপ্রিন্ট তাকে দিয়েছিল সেটা লোনার সাথে একদম অবিকল ম্যাচ করেছে, এবং এই লোনা নামের মেয়েটা চুরির অপরাধে অলরেডি জেলে সাজা কাটছে। এই একই বিষয় প্রাইম মিনিস্টার কুর অ্যাসিস্ট্যান্ট কিম তাকে বলে। কু ছবিগুলো দেখে বলে সে তো তাকে চেনে। কিম তাকে এই মেয়েটার থেকে সাবধানে থাকতে বলে, কারণ সে ছোটখাটো কোনো চোর ডাকাত নয়, বরঞ্চ তার এমনও কিছু রেকর্ড রয়েছে যেগুলো শুনলে মানুষের ঘুম হারাম হয়ে যাবে। এবং এর থেকেও শকিং বিষয়টা হচ্ছে এই মেয়েটা আজ রাতেই ছাড়া পাচ্ছে। কিছুটা সময় পর কু বাহিরে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় তার এক অ্যাসিস্ট্যান্ট এসে তাকে এক পার্সেল দেয় যেটা তার মায়ের নাম করে পাঠানো হয়েছে। কু দেখে এতে এক নিউজ পেপার রয়েছে যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়াতে বেড়াতে এসেছে। কু হেসে বলে, তাহলে তারা এখনো ফেক নিউজ বন্ধ করতে পারেনি। এদিকে আমরা দেখতে পাই লোনা নামের সেই বিখ্যাত চোরটাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাহিরে এসে সে এক সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করে। এমন সময় পাশ থেকে এক গাড়ি চলে আসে। কু গাড়ি থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ায়, বলে দেখা হয়ে ভালো লাগলো, এর আগেও আমাদের দেখা হয়েছিল। লোনা প্রচন্ড রেগে যায়। সে বলে, এটাই আমার শেষ সিগারেট ছিল। তার সামনে এসে বলে, বল কি চাই তোর?